আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি সব যাতা বলছিস? ভাইয়া তো এমন না, আমরা তো ভাইয়াকে জানি নাকি? আমার থেকে বেশি জানিস? কারো পার্সোনাল মানুষকে অন্য কেউ ভালোভাবে চিনতে পারে না, কিন্তু আইডিয়া দিতে পারে। কারণ আপনদের মাঝে ভুল বোঝাবুঝি হয়, অন্যদের মাঝে সেগুলো হয় না। তা এতই বুঝলে তুই নিয়ে যা তোর আফরান ভাইয়াকে। আমাকে কেন বলছিস? আমাদের ব্রেকআপ এখন, এটা নিয়ে আর কথা বলতে চাই না। ব্যাস, রিক্সা ডাক, আর হাঁটতে ভালো লাগছে না। মামা এখানেই নামিয়ে দিন। প্রেমার কথা মতো একটা 5 স্টার রেস্টুরেন্টের সামনে রিক্সা থামলো। আরিয়া, সামিরা, প্রেমা সামনে গিয়ে ভেতরে ঢুকতে যায়, কিন্তু কেয়ারটেকার বলল, সরি ম্যাম, আজ এখানে কেউ আসতে পারবে না। একজন বিজনেসম্যান সবটা আজকের জন্য নিয়ে নিয়েছেন। এটা আবার কেমন কথা কাকু? হোটেল একজনের জন্য কেন হবে? সবাই তো আসবে, তাই না? সরি ম্যাম, আপনারা আসতে পারবেন না আজ। ভিতরে যাওয়া যাবে না, মিটিং চলছে ভিতরে। আশ্চর্য তো, হোটেলে কেন মিটিং চলবে? ওনাদের কি অফিসে জায়গা নেই? যত সব। আচ্ছা বাদ দে, অন্য কোথাও যাই চল। আরে আমি তো এখানেই আসতে বলেছি ওনাকে। কল দিয়ে বলে দে জায়গা ব্লক আছে, অন্য কোথাও আসতে। বলেই হলো, দুটো লোকের জন্য সবাই কেন ফিরে যাবে? আর ওসব মানুষের কি আর জায়গা মিলেনি মিটিংয়ের? সেটাই তো, একবার বলে দিয়েছি, এখন কি আবার চেঞ্জ করব? কথার কি মূল্য নেই আমার? কাকু, মিটিং কখন শেষ হবে? সেটা তো জানি না ম্যাম। আমাদেরও জরুরি কাজ আছে, ভেতরে যেতে দিন, নয়তো জোর করে যাব বলে দিলাম। দেখুন, একটা সাধারণ কোনো মানুষের মিটিং হচ্ছে না, আপনারা ঝামেলা করবেন না, চলে যান। তা ভেতরে কি কোনো পশু পাখিরা মিটিং করছে যে ভেতরে সাধারণ মানুষ নেই? যত সব। আরিয়া বাদ দে না, চল অন্য কোথাও যাই। কি আর করার, চল। আরিয়া আর কথা বাড়ালো না। বিরক্ত চেহারা নিয়েই যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে কেউ বলে উঠল, সামিরা, তোমরা এখানে কি করছো? সবাই পেছনে ফিরল। সাদেককে দেখে আরিয়া কপাল কুঁচকায়। সামিরা হেসে বলল, আরে ভাই আপনি এখানে? সাদেক সামনে আসতে আসতে বলল, কাজে এসেছিলাম, গাড়ি থেকে চোখে পড়লো তোমরা ওনার সাথে কথা বলছো, তাই নেমে আসলাম। কিছু প্রবলেম? আসলে এসেছিলাম একটু এমনি, বাট ভেতরে নাকি মিটিং চলছে কারো, আজকের জন্য হোটেল ব্লক করা। সাদেক কেয়ারটেকারের দিকে তাকিয়ে বলল, চাচা, কিসের মিটিং ভিতরে? স্যার, আসলে মিস্টার চৌধুরী কোনো বিষয়ে মিটিংয়ে আছেন, তাই আজকের জন্য সকাল থেকে এটা ভাড়া করে নিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। কি বললেন কাকু? কোথাকার চৌধুরী? হ্যাঁ, টাকা দিয়ে ভাব দেখায় নাকি? শুনুন, আমার চাচা জানেরও কিন্তু অনেক টাকা। বলে দিলাম। বলে ভেঙচি কাটলো আরিয়া। আহ করছিস কি আরু, চুপ থাক না। উনি বোধহয় একটু বেশি কথা বলেন সব সময়, তাই না? আসলে আরো একটু অমনই চঞ্চল, একজনের কাছে ব্যতীত। ঠিক বুঝলাম না। প্রেমার ফোন বেজে উঠল। সামিরা, আরু, তোরা কি যাবি নাকি আমি চলে যাব? উনি অপেক্ষা কর। দেখার তো ইচ্ছে ছিল বেচারাকে, যার কপালটা পুড়ে দিলি। সামু, ঠিক হচ্ছে না কিন্তু এবার। আমি গেলাম, তোরা থাক। আমিও যাব। চল তাহলে। সামিরা কিছু বলতে যাবে তার আগেই সাদেক বলল, ঠিক আছে, যাও তোমরা, আমরা এদিকে আছি, জলদি চলে এসো। ওকে? এদিকে চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। সামিরা সায় দিয়ে সাদেকের সাথে পাশাপাশি হাঁটতে লাগলো ধীর পায়ে রাস্তার পাশ দিয়ে। একের পর এক গাড়ি অতিক্রম হচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। বেশ খানিক পর সাদেক বলল, একটা কথা বলবো? জিজ্ঞেস করার কি আছে, বলুন। আয়ুষের সাথে কিভাবে বিয়েটা হলো? সত্যি বলতে আমাদের বিয়েটা হয়েছে কোনো কারণবশত বাধ্য হয়ে। কি কারণ জানতে পারি? সেটা আমিও জানি না, তবে নাবিল ভাই আয়ুষ ভাইয়াকে বাধ্য করেছে। ঠিক বুঝলাম না। আচ্ছা, আমাকে সবটা বলবা, এতদিন কি হয়েছে না হয়েছে? নাবিল কেনই বা জেলে? কি হয়েছে সব কিছু? ঠিক আছে বলবো, কিন্তু এই রোদে ভীষণ বিরক্ত লাগছে। আইসক্রিম খাবা?
সেটাই বলতে চাচ্ছিলাম। সাদেক হেসে পাশেই থাকা দোকান থেকে দুটো কোন আইসক্রিম হাতে নিয়ে সামিরাকে একটা এগিয়ে দিয়ে বলল, নিশ্চয়ই চকলেটেরটা খাবে। আপনি জানেন কিভাবে? আইডিয়া করলাম শুধু। এখন খাও আর বলো সবটা। সামিরা বলতে শুরু করলো, কিরে, তোর বয়ফ্রেন্ড এখনো আসছে না কেন? তখন তো বললি ওয়েট করছে নাকি। দাঁড়া, দেখছি কল দিয়ে। প্রেমা কোণে চোখ রাখে। ক্ষণিক বাদে একজন ছেলে ব্ল্যাক মাস্ক পরে উপস্থিত হয়ে প্রেমার সামনে দাঁড়িয়ে বলল, হ্যাঁ? প্রেমা ঠিক বুঝল না। কে আপনি? ভালোবাসার মানুষটির গলার আওয়াজ শুনেও কেউ চিনতে পারবে না, আমি এটা প্রথম দেখলাম। প্রেমার সাথে সাথে লজ্জায় আড়ষ্ট হয়ে মুখের উপর দুহাত দিয়ে হেসে বলল, আপনি কি ভেবেছিলে অন্য কেউ এসে এভাবে ডাকবে তোমায়? এত লেট করলেন কেন? কখন থেকে দাঁড়িয়ে আছি। ফার্স্ট মিট একটু শরণাপন্ন না হলে হবে বলো? খুব কথা জানেন। না জানলে তোমাকে এমন কাছে থেকে দেখতে পারতাম? এই মিষ্টি চেহারাটুকু মিস করতাম। প্রেমা লজ্জায় লাল হয়। এতক্ষণে একটি বারের জন্য ছেলেটার দিকে তাকায়নি। সাথে দাঁড়িয়ে আছে আরিয়া। তা ভাই সাহেব কি এমন করে মেয়েদের মতো মাস্ক পরেই থাকবেন নাকি পরিচয়টা পাবো? আরিয়া? আরিয়া বিস্ময় প্রকাশ করে বলল, নাম জানলেন কিভাবে? এখনো তো কিছু বলিনি। ছেলেটা এক হাতে মাস্ক খুলে মৃদু হেসে এক হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেকের জন্য। তন্ময়, তন্ময় আহসান। আরিয়া তন্ময়ের হাতের দিকে তাকিয়ে এক প্রকার ভয়ে ঢোক গিলে আশপাশটায় একবার তাকায়। প্রেমা আরিয়ার কানের কাছে গিয়ে বলল, কি হলো তোর? আরিয়া আর কিছু না ভেবে হালকা হাসার চেষ্টা করে হাত মেলায়। কয়েক সেকেন্ড যেতেই আরিয়া হাত সরিয়ে নেয়। কিছু নিয়ে চিন্তিত? না, তেমন কিছু না। প্রেম, তাহলে যাওয়া যাক। এখনো প্রেম বলেই ডাকবেন? ভীষণ প্রিয় যে। ঠিক আছে, আর বলবো না, আপনার যা ইচ্ছে বলুন। প্রেমা, তোরা যা, আমার আর ভালো লাগছে না। তোর আবার কি হলো? একটু আগেই তো বললি যাবি। তখন বলেছি, কিন্তু এখন ভালো লাগছে না। তাছাড়া ফার্স্ট মিট এনজয় কর, কাবাব মে হাড্ডি হতে চাই না। আমি বলেছি হাড্ডি তুই? আপনি থাকতে পারেন, প্রবলেম নেই। তাছাড়া প্রেমিকার সাথে যদি বান্ধবী ফ্রি থাকে এতে লাভ কিন্তু আমারই হলো। বলে হাসলো তন্ময়। আপনার দুষ্টুমি কি শেষ হবে নয়? ঠিক আছে, আমি চুপ। আপনি বেশ মজার মানুষ, এই জন্যই বুঝি প্রেমা আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদম রাগ উঠাবি না, তোরা সবগুলো একরকম। যা, আমি এখনই চলে যাবো বাড়ি। আরে রাগ করছো কেন? মজা করছি একটু। আমি গেলাম, ওকে? আমি সামিরার কাছে আছি, আর জলদি আসবি সন্ধ্যার আগে, ওকে? ঠিক আছে, দেখে যাস কিন্তু। আরিয়া সামনে হাঁটা ধরল। ও আচ্ছা, এই ব্যাপার। নাবিল এত কিছু আরিয়ার জন্য করেছে? নাবিল তো এমন ছিল না, যথেষ্ট ভদ্র ছিল। কেন জানি এখনো বিশ্বাস হচ্ছে না। এটাই হয়েছে, এটাই সত্যি। আচ্ছা, যতটুকু বুঝলাম আয়ুষ তোমাকে ওয়াইফ হিসাবে মেনে নেয়নি। আচ্ছা, বিয়েটা কি টিকিয়ে রাখবে নাকি এ সম্পর্কে কিছু ভেবেছো? আই থিঙ্ক কাউকে বলা ঠিক না, বাট তবুও বলছি, হয়তো ওনার সাথে আমার ডিভোর্স হতে চলেছে। সাদেক অবাক হয়ে বলল, কি বলছো? বিয়েটা কি ছেলে খেলা? কেউ বলল আর করে নিলাম, আবার মন চাইলে ভেঙে দিলাম। সামিরা হাসার চেষ্টা করে বলল, আসলে জোর করে তো আর সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, তাই না? সাদেক কি বলবে খুঁজে পেল না। কতটা সময় পর নিজের প্রেয়সীকে দেখে যেমন প্রশান্ত হয়েছিল, তেমনি কালকে ধাক্কাটাও খুব জোরে লেগেছিল, ঠিক বলি যায়। যাই হোক, দুর্বলতাটা তো আর প্রকাশ করেনি কখনো, তাই সবটা নিজের মাঝেই চেপে গেল। আর যাই হোক, বিয়ে তো হয়েছে, তাই বলে সম্পর্ক ভেঙে যাক নিজের প্রেয়সীর, সেটা সে চায় না। একটা কথা বলবো? বলুন। পছন্দ করো আয়ুষকে? যেই সম্পর্ক এতে টানবে 2 দিন পর সেটার প্রতি মায়া থাকে কি করে? প্রশ্নটা এটা ছিল না। একতরফা কিছু আশা করা ঠিক না। সাদেকের বুঝতে বাকি রইল না সামিরার মনে আয়ুষকে নিয়ে সামান্য হলেও ফিলিংস আছে। প্লিজ, আপনারা কারা? ছেড়ে দিন বলছি আমায়। আমি কি করেছি আপনাদের? একটা লোক হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় ক্যাপ পরা,
মুখে মাস্ক, দেখার উপায় নেই। আরিয়াকে একটা অন্ধকার রুমে নিয়ে এসেছে। আরিয়া প্রেমার কাছ থেকে এসে আনমনা হয়ে কি যেন ভাবছিল। আকস্মিক একটা কালো গাড়ি এসে আরিয়াকে কয়েকজন লোক উঠিয়ে নেয় গাড়িতে। আরিয়া তখন সাথে সাথে কিছু বোধগম্য হলো না। লোকটার কাছে এসে বলল, ওই আফরান চৌধুরীর কি হোস তুই? জলদি বল, নয়তো মেরে দিব। আপনারা কারা? আমাকে এমন করে এখানে নিয়ে আসলেন কেন? আমাকে যেতে দিন প্লিজ। আবারও জিজ্ঞেস করছি, সোজাসুজি বলবি নাকি মার খেয়ে বলবি? আফরান? কোন আফরান? লোকটা হাতের লাঠিটা আরিয়ার বাঁ দিকে বাহু বরাবর একটা বাড়ি মারে। মারছেন কেন আমায়? কি করেছি আমি? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। এই মেয়ে, কি বলছিস? বুঝিস না? এত ন্যাকামি করছিস কেন? যত বলবি নাকি মেরে দেব? কি বলতে হবে বলুন, আমি বলছি, কিন্তু আমাকে যেতে দেবেন আগে বলুন। লোকটা তার ভয়াবহ হাসি টেনে বলল, এই তো লাইনে এসেছিস। আফরান চৌধুরী কি হয় তোর? সত্যি করে বল, শুধু ভাই নাকি তোর সাথে ওই ব্যাটার লাইন মারছে? উনি আমার কিছু হয় না, সত্যি বলছি, উনি একটা প্রতারক, এইটুকু জানি। তোর নাটক দেখার জন্য এসেছি এখানে? ঠিক করে বল। আমি ওনার বোন হই, আমার ছোট চাচার ছেলে। তোর আর ওই ব্যাটার মাঝে সম্পর্ক আছে কোনো? ছিল, এখন নেই। কেমন সম্পর্ক ছিল? আসলে ওই লোকটা আমাকে ধোকা দিয়েছে, প্রতারক উনি। কিন্তু আপনি কে? লোকটা বাঁকা হেসে জায়গা ছেড়ে একটু দূরে গিয়ে কাকে যেন কল দিয়ে বলল, কিছু হয়েছে ওই ব্যাটার? তবে মনে হয় আফরান চৌধুরীকে মেয়েটা পছন্দ করে। আফরান চৌধুরী এসবে নেই, এইটুকু বুঝলাম। এখন মেয়েটাকে ছেড়ে দেব নাকি মেরে দেব? কখনো যেন বাড়ি ফিরতে না পারে। ওকে ম্যাম। বলে ফোনটা কেটে দিয়ে পেছনে তাকিয়ে অবাক হলো। এইমাত্রই তো মেয়েটা এখানে ছিল, কোথায় গেল? পালিয়ে গিয়ে কোথায় যাবে? লোকটা আরিয়াকে খোঁজার জন্য কয়েকজন লোককে বাহিরে পাঠায়। বাহিরে যেতেই আরিয়াকে দেখলো দৌড়ে যাচ্ছে। লোকগুলো আরিয়ার পেছন নেয়। এই মেয়ে, দাঁড়া বলছি। একবার পাই তবে লাশ ফেলে দেব বলে দিলাম। হঠাৎ আরিয়া আর লোকগুলোর মাঝে বরাবর দুটো গাড়ি এসে ব্রেক করে। আরিয়া পেছনে একবার তাকায়, লোকগুলোকে ঠিক দেখা যাচ্ছে না গাড়ি দুটোর জন্য। মনে মনে গাড়ি দুটোকে ধন্যবাদ জানিয়ে আবারও দৌড়ে অন্য গলিতে ঢুকে গেল। লোকগুলো সামনের গাড়িটার কাছে এসে বলল, তোদের জন্য হাতছাড়া হয়ে গেল মেয়েটা। আর তো তোদের। এটুকু বলে আটকে যায়, কারণ গাড়ির দরজা খুলে বের হয়ে আসে তানভীর। তানভীরকে চিনতে তাদের অসুবিধা হয়নি। আফরান চৌধুরী আশেপাশে সবসময় থাকে বিশেষ অ্যাসিস্ট্যান্ট। লোকগুলো ঢোক গিলে বলল, আপনি? সোজা বল, ওই মেয়েটার পেছনে কেন লেগেছিস? তোর সমস্যা কি? তোকে কোনো বলতে যাব? তুই তো ওই মাফিয়ার চামচার মতোই থাক। তানভীরের হাতে একটা বন্দুক তুলে দেয় পেছনে থাকা একটি লোক। তানভীর বন্দুকের দিকে তাকিয়ে বলল, বলবি নাকি এটা ব্যবহার করতে হবে সেটা বল। এসবের ভয় কাকে দেখাস? এসব নিয়ে প্রতি মুহূর্তে খেলা আমাদের কাজ। ভুল জায়গায় ভুল কাজ করিস না। দেখ, তোকে ছেড়ে দিচ্ছি, চলে যা। মেয়েটাকে তো অন্যদিন দেখে নেব। তানভীর বাঁকা হেসে লোকটার পা বরাবর বন্দুকের একটা গুলি চালায়। কি করছিস তুই? আমাদের পেছনে লেগেছিস কেন? কি করছিস তোরা? ভালোই বলছি, সরে যা, নয়তো। তানভীর বাঁকা হেসে সামনে 2 কদম এগিয়ে গিয়ে বলল, বলবি নাকি বুকে চালাবো সেটা বল। মেয়েটার পিছনে পড়েছিস কেন? ওটা জেনে তোর কি কাজ? যেটা কাজ সেটা কর গিয়ে। নাকি এটাই সত্যি যে আফরান চৌধুরীর সাথে এই মেয়ের কোনো কানেক্ট আছে? এখন তো মনে হচ্ছে এটাই হবে। বাহ, আফরান চৌধুরীরও মেয়ে মানুষ লাগে। পেছন থেকে একটা লোক বলে উঠল, আদেশ দেন এই ব্যাটা অ্যাসিস্ট্যান্টের এক কোপে খালি উড়িয়ে দিই। কথাটা বলতে দেরি হলেও তানভীরের ট্রিগার চালাতে দেরি হলো না। সাথে সাথে লোকটা মাটিতে হেলিয়ে পড়ল। এখনো বলছি, মরতে না চাইলে বল, কার কথায় মেয়েটার পিছনে লেগেছিস? লোকটা তবুও মুখ খুলল না। তানভীর পেছনের লোক দুটোকে কিছু ইশারা করতেই
লোক দুটো সামনের দুটো লোককে ধরে জোরপূর্বক গাড়িতে উঠালো। সামিরা আরিয়া প্রায় সন্ধ্যাবেলায় গাড়ি ফিরে। আরিয়া সামিরার কাছে সবকিছু খুলে বলে। সামিরা ভয় আর এক মুহূর্তও দেরি না করে আরিয়াকে নিয়ে বাড়ি চলে আসে। প্রেমাকেও বলে দেয় যেন বাড়ি চলে যায়, কিন্তু বাড়িতে ঢোকার সাথে সাথে অবাক হয় পুরো বাড়িতে এত এত মানুষ, সবাই পুরুষ মানুষ। চারদিকে কালার বাতির ঝলকে বাড়িটাকে রঙিন মনে হচ্ছে। কারো চেহারা স্পষ্ট নয়, বক্সে পার্টি গান বাজছে। কি হলো রে আরু, বাড়িতে কিছু আছে নাকি? দুপুরে তো দেখে গেলাম সবকিছু ঠিকঠাকই ছিল, তাহলে বাবা আমাদের কিছু বললো না কেন? আমি তো তোর সাথেই ছিলাম, জানবো কি করে? আর এত বছরেও বাড়িতে এমন পার্টি অনুষ্ঠান তো কখনো হতে দেখিনি। আচ্ছা বাবাকে জিজ্ঞেস করি, চল। চাচাকে কোথায় খুঁজবে এখন এত মানুষের মাঝে? ওপরে চল, আগে ফ্রেশ হয়ে আসি। আরিয়া সামিরা উপরে যেতেই যাওয়ার পথে জাফর সাহেবের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। জাফর সাহেব কাত হয়ে শুয়ে আছে। আরিয়া সামিরা ভেতরে ঢুকলো। চাচা বাড়িতে আজ কি গো? কিছুই তো বললে না। জাফর সাহেব শোয়া থেকে উঠে বললেন, আমিও সেই প্রশ্ন নিয়েই আছি। বুঝিয়ে বলো, পার্টি কিসের? কোনো ভালো খবর আছে নাকি? কোনো প্রমোশন হয়েছে তোমার? পার্টি আমার নয়, আফরানের। আমাকে কল দিয়ে বলল বাসায় ফিরতে, আর কিছুই বলেনি। বাড়িটাকেও কালো পানির জায়গা বানানো এই ছেলে। হঠাৎ করে ভাইয়ার আবার কি হলো? সে যাই হোক, আমাদের জেনে লাভ নেই, রুমে চলো। বলেই জায়গা দ্রুত পায়ে হনহন করে রুমে যায়। কিন্তু গিয়ে আরেক দফা অবাক হয়, তার রুমে এই মেয়ে কি করছে? যেই মেয়েকে দু চোখে সহ্য করতে পারে না আরিয়া, সে তার রুম অবধি চলে এসেছে দখল করতে। এই মেয়ে, তুমি আমার রুম পর্যন্ত এসে গেছো, সাহস হয় কিভাবে? তোমার বয়ফ্রেন্ডের রুমে জায়গা হচ্ছে না বুঝি? তুমি ঠিক কি বোঝাতে চাইছো বুঝলাম না। একদম না বোঝার ভান করবে না। আমার রুম থেকে বের হও, অসভ্য মেয়ে কোথাকার। তোমার নামটা কি জানো? কি করবে তুমি? এক্ষুনি বের হয়ে যাও আমার রুম থেকে। এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো বলছি। তুমি জানো আমি কে? এমন আচরণের জন্য কি হতে পারে তুমি জানো? আরিয়া মেয়েটার এক হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে হাতটা ছেড়ে দিয়ে বলল, অন্যের জিনিস কেড়ে নিতে তোমার পছন্দ বুঝি? সে যাই করো, আমার রুমে আসবে না কখনো। কাজটা তুমি ভালো করলে না আরিয়া, এর ফল ভোগ করতে হবে। আরিয়া আর একটা কথাও না শুনে মুখের ওপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আফরান সোফায় ড্রিঙ্ক হাতে বসে আছে, সামনে কতগুলো পেপার রাখা। তার সামনে স্নেহা আর তার বাবা মাহিন খান বসে আছে। পাশে আরো বড় বড় বিজনেসম্যান বসে, প্রায় অনেকেই বিদেশ থেকে আসা। খুব জরুরি এই বিজনেস ডিলটা সবার জন্য। আফরান কয়েকবার পেপারগুলো দেখে নিল, ড্রিঙ্কে চুমুক বসাতে বসাতে বলল, বলে কলমটা হাতে নিল। সাইন করার আগে আমার আরো একটা শর্ত আছে। সুযোগ পেলে শিয়াল ও সিংহের জায়গায় আসতে চায়, তা বলুন কি শর্ত? ইন্টেলিজেন্ট বয় বলে দাঁড়িয়ে বলল, গাইস, আমি স্নেহাকে ইন্ডাস্ট্রির একমাত্র উত্তর সূত্রীয় সব নিশ্চয়ই জানেন। আজকের এই ডিলটা হওয়ার সাথে সাথে যেমন সবাই কোম্পানির দিকে লাভ দ্বিগুণ করবে, তাই ভাবছি আনন্দের পাশাপাশি আরেকটা খুশির খবরও হয়ে যাক। আমার মেয়ে স্নেহার সাথে আজ মিস্টার আফরান চৌধুরীর এঙ্গেজমেন্টটা হয়ে যাবে। দুজন আগে থেকেই একে অপরকে পছন্দ করে, সবাই নিশ্চয়ই জানেন। মাহিন খানের কথায় সবাই করতালি বাজায়, স্নেহা মুখে হাসি ফোটায়। আফরান ড্রিঙ্কের গ্লাসটা টেবিলে হালকা শব্দে বারবার ঠেকাচ্ছে। কিছু হয়েছে? আফরান পেপারগুলোর দিকে তাকিয়ে রইল, চোখ দুটো লাল হয়ে আছে। জাফর সাহেব এতক্ষণ চুপ করে উপরে তাকিয়েই দেখছিলেন, কিন্তু এটা শোনার সাথে সাথে নেমে এসে আফরানের সামনে দাঁড়িয়ে বলল, কি হচ্ছে সব? সেদিন তো বলেছিলে আলিয়ার সাথে নাকি রেজিস্ট্রি হয়েছে, তাহলে এসব নাটকের মানে কি? আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু জিজ্ঞেস করিনি ওই ব্যাপারে, কারণ আমার মনে হয়েছিল যে আরিয়া মামুনিকে তুমি সত্যি। এটুকু বলতেই স্নেহা দাঁড়িয়ে বলল, হোয়াই, কি সব বলছেন আঙ্কেল?
আফরান তোমার বাবা কি বলছে এসব? ভুলে গেছো আমাদের বিয়ে আরো 4 বছর আগেই ঠিক হয়েছিল? আফরান এবার হাত থেকে গ্লাসটা রেখে দাঁড়িয়ে বলল, সেদিন বলেছিলাম নাটক করছি, সবটা ভুলে গেছো দেখছি। আর ওর মতো মেয়েকে আমি কেন কোনো ছেলে বিয়ে করবে বলে মনে হয় না। সে যাই হোক, স্নেহার সাথে আমার বিয়ে 4 বছর আগেই ঠিক হয়েছিল, জানানোর দরকার মনে করিনি। আফরান তুমি কিন্তু। হঠাৎ কোথা থেকে আয়স এসে আফরানের কলার ধরে বলল, তুই মিথ্যা কি করে বলছিস? আরুকে ঠকাচ্ছিস কেন? মেয়েটা এসব শুনলে নিতে পারবে? তোর ধারণা নেই কি করেছিস আফরান। আফরান দাঁতে দাঁত খিচে বলল, তোর সাহস দেখে অবাক হচ্ছি। হাতটা ছাড় আর এখান থেকে যা, নয়তো কি হবে তোর আইডিয়া নেই। উপস্থিত সকলে বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছায়। আফরান চৌধুরীর গায়ে এভাবে হাত দেওয়ারও মানুষ আছে? দেখ, হাতটা সরা, যা হচ্ছে হতে দে। আরিয়া সামিরা ওপরে একসাথে দাঁড়িয়ে সবটাই দেখে যাচ্ছে। দেখলি, বলেছিলাম তোরা যেমনটা ভাবছিস ভাইয়া এমন নয়। আমার বিশ্বাস হচ্ছে না যে ভাইয়া এমন করবে, কিছু তো অবশ্যই আছে। চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না, এখন ওই লোকটার পক্ষে কথা বলবি? সামিরা আরিয়ার আপা কণ্ঠ শুনে বুঝতে পারে কি যাচ্ছে মেয়েটার ভেতর দিয়ে। আরিয়া দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, চাচা যে তখন বলল রেজিস্ট্রির কথা, কিসের রেজিস্ট্রি জানিস কিছু? সামিরা কিছু বলতে যাবে তার আগেই নিচ থেকে কিছু শব্দ আসে। দুজনে নিচে তাকায়। সাদেক আয়ুষকে জোর করে আফরানের কাছ থেকে সরাতে গিয়ে পাশের টেবিলের ওপর থেকে কিছু গ্লাস নিচে পড়ে যায়। অসহ্য সীমায় গিয়ে আয়ুষ জায়গা ছাড়ে। জাফর ফুঁসতে ফুঁসতে বলল, যদি সেদিন সব মিথ্যা হয়ে থাকে তবে তোমার যা ইচ্ছে করতে পারো, কিন্তু আজকের পর এই বাড়িতে তোমার আসা নিষিদ্ধ। বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। মাহিন খান উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলে, এভরিওয়ান, আমরা অনুষ্ঠানের দিকে চালিয়ে যাই। স্নেহা দাঁড়িয়ে মাহিন খানের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, ড্যাড, আজ তুমি আমার জীবনেই সেরা গিফটটা দিলে। মাহিন মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার জন্যই তো আমার এসব কিছু করা। আফরানের হাতে একটা রিং ধরিয়ে দিয়ে বলল। আফরান দুহাত মুঠি করে নিজেকে শান্ত করার চেষ্টা করে রিংটা হাতে নিল। উপস্থিত জনতা হাতে তালি বাজালো। স্নেহাও একটা রিং নিয়ে আফরানের হাতটা ধরে তৎক্ষণাৎ রিংটা পরিয়ে দিল। মাহিন দৃঢ় দৃষ্টি ফেলে চারদিকটা একবার দেখে নিল। কি হলো আফরান, পরাও রিংটা। আফরান রিংটা সামলে নিলে স্নেহা হাত বাড়ায়। আকস্মিক পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে যায়। হঠাৎ করে লাইভ অফ হয়ে গেল কেন? এই, কে কোথায় আছিস? গিয়ে দেখ তো কি হলো। আবার মুহূর্তে আলো চলে আসে। ওহ, হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার মানে কি? আফরান হেসে বলল, যেটা হওয়ার নয় সেটাই হবে, তাই নয় কি মিস্টার খান? কি বলতে চাচ্ছ? নাথিং, বাট বি কেয়ারফুল মিস্টার খান। সকলের সামনে কথা বাড়াতে চাইল না, মানে সম্মানের প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, সে বাধ্য করেছে আফরানকে ব্ল্যাকমেইল করে, কিন্তু আফরানের সাহস আর ক্ষমতার কথা ভুলে গেলে চলবে না। মাহিন খান কথা না বাড়িয়ে বলল, অনুষ্ঠান শুরু করা যাক, রিংটা পরাও। ড্যাড, রিং তো পরানো হয়ে গেছে। মাহিন বিস্ময় প্রকাশ করে বলল, কখন পরালো? আমরা তো দেখলাম না, আর লাইট তো চলে গিয়েছিল। ড্যাড, লাইট যাওয়ার সাথে সাথেই পরিয়েছে। মিস্টার আরাফানের কি ধৈর্য আছে বলো এতক্ষণ ওয়েট করার? মাহিন খান স্নেহার হাতের দিকে তাকালো। হ্যাঁ, রিং তো পরাই আছে। স্নেহার মুখে হাসির রেখা। এখন সাইনটা করে দাও চট করে, নয়তো। আফরান মাহিন খানের একদম কাছে গিয়ে হালকা নুয়ে আস্তে করে বলল, সময় আছে যতক্ষণ, উড়ে নাও ততক্ষণ। ডানা যেন ভেঙে না যায় মিস্টার খান, একবার ভেঙে গেলে। এটুকু বলে ডেভিল হাসলো আফরান। মুখে হাসি রেখে আগে জায়গায় বসে কলমটা হাতে নিয়ে সাইন করে বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন?
আসুন, আপনারও তো সাইন লাগবে, তাই না? মাহিন ভীত চোখে ধ্যান ভেঙে গিয়ে ফটাফট সাইন করে দেয় সবগুলো পেপারে। উপস্থিত সকলের মুখেই হাসি, কারণ এখানে প্রায় সবার এই একটা সাইনের জন্য কত বছর যে অপেক্ষা করতে হয়েছে, কত যে ঘুরেছে তার হিসেব নেই। সবাই নিজেদের মতো এনজয় করছে, হেলে দুলে নাচ করে যাচ্ছে, হাতে সবারই প্রায় ড্রিঙ্কের গ্লাস। আফরানের মুখে কোনো হতাশা নেই, একদম কনফিডেন্টলি বসে আছে। হঠাৎ স্নেহা বলে উঠল, আমার সাথে কি মিস্টার আফরান চৌধুরী একটু আসবে? আফরান কপাল কুঁচকে তাকায়। স্নেহা বলল, চলো একটু সবার সাথে যোগ দিই, এমন করে বসে থাকলে বোরিং লাগবে ভীষণ। আফরান বিরক্ত চোখে তাকিয়ে বলল, লিমিটের মাঝেই থাকো, নয়তো আগামী কালকের সূর্যটা দেখবে বলে নিশ্চয়তা দিতে পারছি না। স্নেহা ভয়ে ঢোক গেলে সেকেন্ড কয়েক পর আবার বলে ওঠে, দেখো আফরান, এখন আমরা কিন্তু এঙ্গেজড, ভুলে যেও না, সব কিছুতে থাকতে হবে আমার সাথে তোমাকে। আফরান বাঁকা হেসে বলল, ওয়ার্নিং চাচ্ছ কিনা সেটা বলো, আমার কোনো আপত্তি নেই। আর আরফান চৌধুরীকে চিনতে নিশ্চয়ই অসুবিধে হয়নি এতদিনেও। ওয়ার্নিং মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট, নেক্সট বলতে কিচ্ছু নেই। স্নেহার মুখে অস্পষ্ট ভয়ের ছাপ ফুটে ওঠে, তাই চুপসে যায়। আফরান বিরক্ত হয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পাশ কেটে অন্য জায়গায় যেতে নেয়, কিন্তু চোখ পড়ে ঠিক কয়েক হাত দূরে ওয়েটারের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটার পর একটা গ্লাস তুলে নিচ্ছে আর গিলে যাচ্ছে। মুহূর্তে আফরানের চোখ মুখে হিংস্রতার ছাপ জন্মে। হাতের গ্লাসটা দুকদম হেঁটে গিয়ে টেবিলে রেখে আরিয়ার কাছে যেতে নেয়, তখনই সাদেক এসে আরিয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে বলল, পাগল হয়ে গিয়েছেন আপনি, এসব কি করছেন? মাথা কি পুরোটাই গেছে? আরিয়া মুখে হাসি টেনে বলল, কেন, সবাই তো খায়, আমি খেলে অসুবিধে কোথায়? দেখুন, এসব ভালো মানুষরা খায় না, বুঝেছেন? আরিয়া ওয়েটারের হাত থেকে আরেকটা গ্লাস নিয়ে মুখে তুলে বলল, আপনি চলে যান এখান থেকে। সাদেক আরিয়ার হাত থেকে আবারও গ্লাসটা নিয়ে ওয়েটারকে দিয়ে বলল, আপনি এখান থেকে যান। ওয়েটার চলে যায়। কি করলেন? সাদেক আরিয়ার হেলদোল দেখে বুঝলো এই মেয়ে আর বেশিক্ষণ এখানে টিকার নয়, তাই আরিয়ার হাত ধরেই নিয়ে যেতে লাগলো। আহ, করছেন কি? ছাড়ুন না, আমি এখানে নাটক দেখতে চাই, প্লিজ ছাড়ুন। অনেক হয়েছে, আপনি এখন চলুন, কোনো কথা বলবেন না। ঠিক আফরানের পাশ কেটে সাদেক আরিয়াকে নিয়ে যায়। আরিয়া আফরানকে দেখেও না দেখার মতো করে এবার ইচ্ছে করেই চুপ করে সাদেকের পাশাপাশি হাঁটা ধরল উপরের দিকে। আফরানের কপালে টুপকে ঘাম ঝরছে, শরীর থরথর করে কাঁপছে। এই মেয়েকে আজ খুন না করে এই কম্পিত শরীর শান্ত হবার নয়, সবসময় উল্টো বুঝবেই। এই তো সেদিন কত সুন্দর করে বোঝালো, কিছুতেই সন্দেহ হলে যেন জিজ্ঞেস করে, কিন্তু কি করলো? সেদিন না বুঝে মারতে এসেছিল, কিন্তু সেটাও সহ্য করার মতো ছিল, কারণ সবটা আফরানকে ঘিরেই ছিল। কিন্তু আজ তো লিমিটের বাইরে চলে গেছে। সাহসটা ঠিক কিভাবে নিস্তব্ধ করতে হবে সেটা জানা হয়ে গেছে আফরানের। সহ্যের সীমা পেরিয়ে গেছে এই মেয়ে। আফরান এর হাতের রক চটা দিয়ে ওঠে, পাশের টেবিলের উপরে গ্লাসটা ডান হাতে সবটা শক্তি দিয়ে চেপে ধরে। গ্লাসটা ভেঙে এতগুলো কাচে তৈরি হয়, ফ্লোরে কাচের টুকরোর সাথে টকটকে লাল রক্তের ফোঁটাগুলো দৃশ্যমান। স্নেহা এতক্ষণ সবার সাথে ডান্সে যোগ দিয়েছিল, হঠাৎ আফরানের দিকে তাকাতেই চোখ পড়ে এই অবস্থা। দ্রুত এসে আফরানের হাত ধরতে নিলেই আফরান বলে উঠল, ডোন্ট ক্রস ইওর লিমিট। বলেই হাতের মুঠোর টুকরোগুলো নিচে ফেলে সোজা উপরে চলে যায়। হঠাৎ কি হলো? এমন করছেন কেন আফরান? কিছু হয়েছে? চোখে তো এমন কিছুই পড়ল না। কেউ একজন পেছন থেকে বলে ওঠে, ইউ আর সো কিউট বেবি। স্নেহা পেছন ঘুরে তাকায়, সামনে একজন মাস্ক পরা ছেলে দাঁড়িয়ে আছে। এটুকু দেখে চিনতে অসুবিধা হয়নি স্নেহার, ভেতরটায় কিছু একটার শঙ্কা কাজ করে। চারদিকটা একবার পরখ করে নিয়ে ছেলেটার হাত ধরে জায়গা ছেড়ে সোজা বেরিয়ে যায়। হাউ ডেয়ার ইউ! এখানে পর্যন্ত আসার সাহস কি করে হয় তোমার, তন্ময়? ছেলেটা মাস্কটা খুলে বলল, হাউ সুইট ডার্লিং।
এমনভাবে বলছো কেন? ডোন্ট টক ডার্লিং, আর কতবার বলবো পিছু ছেড়ে দাও আমার। বাড়ি ভর্তি মানুষ, কেউ দেখে নিলে আমার প্রেস্টিজ খারাপ হবে, কিন্তু তোমাকে ছাড়বো না আমি। যতই বলো চলে যেতে, ঘুরে ফিরে তোমার কাছেই আসবো ডিয়ার, বিকজ আই লাইক ইউ। আমি আফরান চৌধুরীকে ভালোবাসি। মাইকিং করে বোঝাবো তোমার? ন্যাকামো বাদ দাও, এখান থেকে চলে যাও, নয়তো খারাপ হয়ে যাবে। বলে স্নেহা আবার চলে আসতে নেয়, কিন্তু তন্ময় স্নেহাকে হ্যাঁচকা টানে নিজের কাছে এনে শর্ট জামা পরার কারণে একটু নিচে পেট উন্মুক্ত ছিল স্নেহার। উন্মুক্ত পেটে জড়িয়ে ধরে বলল, সুইট বেবি, তোমাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি। হাউ ডেয়ার ইউ মিস্টার তন্ময়, আমাকে রাগিও না, ছেড়ে দাও বলছি। না শুনলে মিস করবে। আফরান চৌধুরী তার চাচাতো বোন আরিয়াকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। শুধু শুধু ওর পিছে ছুটছ, পাবে না তুমি আফরান চৌধুরীকে। ভুলে যেও না, পাক্কা প্লেয়ারের মতো কিছু করো না। কেন ওর সাথে পেরে উঠবে না? যার হৃদয়ে এত কঠোরতা থাকার পরেও কাউকে ভালোবাসতে পারে, সেটার পরিমাণ নিশ্চয়ই তোমাকে বলে বোঝাতে হবে না। হোয়াট, কি বলছো? নিজে জানো আফরান কাউকে কেন কোনো মেয়েকেই ভালোবাসতে পারে না। ওর মনে মেয়েদের প্রতি ঘৃণা ছাড়া কিছু বাকি নেই। আর তোমার কথা বিশ্বাস কেন করব? মিথ্যা বলছো না, তার গ্যারান্টি কি? আফরান চৌধুরীর সম্পর্কে ভালো করে খোঁজ নিতে গিয়ে জেনেছি, তাই শিওর হওয়ার জন্য ওই মেয়ের বান্ধবীর সাথে মিথ্যে নাটক করে প্রেমে জড়িয়েছি। আজ দেখা করতে গিয়ে সবকিছু সন্দেহ না হওয়ার মতো করে জেনেছি, বুঝতে পেরেছি। আর একটা কথা, তোমার হাতের রিংটা আফরান নয়, আমি পরিয়েছি। বলে স্নেহাকে কিছু বলতে না দিয়ে গান গাইতে গাইতে তন্ময় চলে যায়। স্নেহা বিস্ময় হয়ে ভাবতে লাগলো, সবটা যেন মাথার ওপর দিয়ে গেল। আরিয়ার ব্যাপারটা তো সে আগেই জেনেছে, তার জন্যই তো আজ ডিলটা সাইন করাতে পারলাম, নয়তো এত সহজ ছিল নাকি এসব কিছু। কিন্তু এই রিংয়ের কথাটা কি বলে গেল? আফরান উপরে গিয়ে শার্টটা খুলে সোজা শাওয়ার ছেড়ে এক হাত দেয়ালে রেখে মাথা নিচু করে চোখ বন্ধ করে আছে। নিজেকে যথেষ্ট শান্ত করার চেষ্টা করছে। এই মেয়ে কোনোভাবে তাকে কখনো বুঝেও নি, বুঝবেও না। এইটুকু বোঝা হয়ে গেছে আফরানের, ওটাকে মেরে দেওয়াই ভালো হবে। অন্তত অন্য কারোর ছোঁয়া লাগবে না ওই শরীরে। না, কিছুতেই মাথা ঠান্ডা হচ্ছে না। যতক্ষণ না এটার প্রতিশোধ নিতে পারবে ততক্ষণ শান্তি নেই। আফরান ভেজা শার্টে শাওয়ার থেকে বের হয়ে তানভীরকে ফোন দিয়ে বলে 5 মিনিটের মধ্যে বাড়ি খালি হওয়া চাই। ঘড়ির কাঁটা দেখে ঠিক 5 মিনিট পর রুম থেকে বের হলো আফরান। বাড়ি পুরো ফাঁকা। আফরান সোজা আরিয়ার রুমে গিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। আরিয়া রুমে নেই, ওয়াশরুমে হয়তো। আফরান ভেজা শার্টেই আছে, এখনো হাতে বন্দুক ধরা, উদ্দেশ্য আরিয়াকে মেরে ফেলা। এত অশান্তি তার আর সহ্য হচ্ছে না। এত কিছু কার জন্য করেছে? তার মূল্য কি দিতে পেরেছে এই মেয়ে? এই সবটা কার জন্য ছিল? এই মেয়ের জন্য কিছু করাই বৃথা। তাছাড়া আফরানের কি হতো? কিছুই না। মরলে ওর বাবা মা মরবে, তাতে আফরানের কি যায় আসে? বউয়ের মুখে হাসি ফুটানোর জন্যই তো বাধ্য হয়েছে, নয়তো মিস্টার আফরান চৌধুরীর সাথে কেউ খেলবে এত বড় কলিজা কারো আছে নাকি? ওয়াশরুমের দরজা খুলে আরিয়া বের হয়ে আসে, শুধু একটা টাওয়াল পরে। প্রায় নেশাটা ধরে গিয়েছিল আরিয়ার। সামিরা এসেই তো জোর করে গোসলে পাঠালো। আফরানকে দেখে সবটা রাগ যেন আবার শরীরে ধরে গেল আরিয়ার। সাথে সাথে চেঁচিয়ে বলে উঠল, এই ছেলে সাহস কি করে হয় এখানে আসার? লজ্জা করে না আপনার? 2 দিন পর বিয়ে, এখন অন্য মেয়ের রুমে উকি মারছেন? ও সরি, ডিরেক্ট ভেতরে ঢুকে গেছেন, তাও এমন অবস্থায়। অন্য মেয়ের রুমের চাবি নিয়ে ঘোরেন নিজের সাথে। কমন সেন্স আছে নাকি? গেছে, হ্যাঁ? আপনাকে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া উচিত। সত্যি করে বলুন, কেন এসেছেন? রোম্যান্স করতে ইচ্ছে হচ্ছিল? এত তাড়া কিসের? বউকে তো 2 দিন পরেই পেয়ে যাবেন, তাই না? সেদিন না হয় নিজের শরীরের সব। আরিয়ার কথা শেষ করতে না দিয়ে আফরান এসে প্রথমে ঠাস করে চর বসায়, তারপর বন্দুকটা ঠিক মাথায় ঠেকিয়ে বলল, একদম মেরে দেব তোর। ওরার জন্য যেই পাখনা গজিয়েছে না, আজ ওটা একদম নিঃশেষ করে দেব। আরিয়ার ধবধবে সাদা গালটা লাল হয়ে গেছে, হাতের আঙুলের ছাপ বসে গেছে একদম।
মাফিয়া মানুষ আর কি করতে পারে বলুন তো? মেরে দিলে অন্তত আপনার মতো মানুষের থেকে দূরে তো থাকতে পারবো, এটাই আমার চলবে। বলে বিদ্রুপ হাসার চেষ্টা করে আরিয়া। আফরান দাঁত খিচে বলল, একদম তো মারবো না তোকে, তিলে তিলে মারবো। যতটা আমায় কষ্টে রেখেছিলি এতটা বছর, আবার এখন কাছে থেকেও দিচ্ছিস, ঠিক ততটাই তোকেও ভোগ করতে হবে। এমনি এমনি তোকে ছেড়ে দেবো না, বুঝলি? সবচেয়ে ঘৃণ্যতম কাজগুলো করবো তোর সাথে। আপনি বের হবেন কিনা রুম থেকে সেটা বলুন। যদি বের না হন আমি বের হয়ে যাব, এমন ভাবেই। আফরান আরিয়াকে এক হাতে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে দুগাল ধরে বলল, কি বললি? বল বল, বলছিস না কেন? জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো একদম। আমারই ভুল হয়েছে তোকে লাই দিয়ে মাথায় তুলে, না হলে অন্তত মুখের ওপর কথা বলতে পারতিস না। কলিজাটাও এত বড় হতো না। তোকে তো আমি মেরে দেবেন তাই তো? দিন মেরে। শুনুন, আমার সাথে মাফিয়াগিরি দেখানো বন্ধ করুন, নিজের ক্যারেক্টার ঠিক করুন, পরে আমাকে বলুন। আফরান চোখ বন্ধ করে আরিয়ার কথাটা হজম করে একটু থেমে বলল, ক্যারেক্টারলেস আমি? ঠিক আছে, তুই চলে যা এই বাড়ি থেকে। তোকে আমি জাস্ট নিতে পারছি না আর। অন্য মেয়েকে দেখেছেন, আমাকে কেন সহ্য করবেন? এখন তো অন্য কেউ আছে তাই না? আরিয়ার কথাটা বলতে দেরি হলেও আফরানের শক্ত হাতটা আরিয়ার গালে উঠতে দেরি হলো না। পরপর 3টা চর বসায় দুগালে, আর একটা কথা বললে এখানেই পুঁতে দেব বলে আরিয়ার ডান হাতটা সবটা শক্তি দিয়ে চেপে ধরে বলল, আমার কাছে আর কখনো আসবি না। যেটা ভাবছিস সেটাই করে দেখাবো এবার। হাত ছাড়ুন, ব্যথা লাগছে তো। বলে আরিয়া ছুটার বৃথা চেষ্টা চালায়। আমি ধরলে তোর ব্যথা লাগে, অন্য কেউ ধরলে তোর শান্তি লাগে? এমন শান্তি কেড়ে নিতেও 2 মিনিট ভাববো না। ওই ছেলেকে মেরে দেই বল, এটাই চাচ্ছিস? ঠিক আছে, ওয়েট ফর টুমরো বেব। বলে বাঁকা হাসে আরিয়ার হাত ছেড়ে চলে যেতে নেয়। আরিয়া দ্রুত পায়ে সামনে গিয়ে বলল, কি করবেন আপনি? সত্যি করে বলুন। সাদেক ভাইয়ার যদি কিছু হয় আমার চেয়ে খারাপ কেউ হবে না। ক্যারেক্টারলেস মাফিয়া। আফরানের সহ্যের সীমা পেরিয়ে যায়। ক্যারেক্টারলেস বলে সম্বোধন করাটা ধৈর্যের বাইরে ছিল। কিভাবে এটা বলতে পারছে এই মেয়ে? আফরান চৌধুরীর চরিত্রে আঙুল তুলছে। হ্যাঁ, আফরান চৌধুরী খারাপ, কালো ব্যবসা অভ্যস্ত, কিন্তু মেয়েলি কোনো রিপোর্ট নেই তাকে নিয়ে। কন্ট্রোল লেস হয়ে সাথে সাথে এক হাতে আরিয়ার গলা চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মেরে দেই? মৃত্যু ভয় তো নাকি তোর কোনো কালেই ছিল না, তাই না? ঠিক আছে। আরিয়া চোখ মুখ লাল হয়ে গেছে মুহূর্তে, নিঃশ্বাসটুকু আটকে যায়। শুধু ছোট কোমল দুটি হাতে বারবার আফরানের হাতটা সরানোর বৃথা চেষ্টা চালায়। আফরানের কোনো পরিবর্তন নেই, উল্টো বলল, এখন কেন বাঁচতে চাইছিস? তোর তো মরার ইচ্ছে জেগেছিল, তাই না? আরেক ছেলের জন্য এত দরদ উঠলে উঠছে এই মুখ দিয়ে, বলেছিলি না? তোর এই জবান শক্তির সবটা কেড়ে নেব, যেন কখনো কারো নামে কিছু বলতে 1000 বার ভাবতে হয়। বলে আফরান আরিয়ার ঠোঁটে ঠোঁট বসায়, কিন্তু উদ্দেশ্য আবেগময় নয়, ভয়ঙ্কর কিছু করা। সেকেন্ড কয়েক পর আরিয়ার ঠোঁট ছেড়ে দিতেই অনর্গল রক্ত পড়তে থাকে ঠোঁট বেয়ে আরিয়ার। ভীষণ জোরে আফরান ঠোঁটে কামড় বসিয়েছে, নয়তো ডিরেক্টলি অনবরত রক্ত পড়তো না। আরিয়ার গঙ্গানির আওয়াজ, চোখ বেয়ে নোনা জল নেমে রক্তের সাথে মিশে বুকের ওপর দিয়ে যাচ্ছে। আরফান চৌধুরীর ভেতরটা তোর চোখে পড়ে না, তাই না? শুধু কি দেখলি না দেখলি ওসব নিয়ে পড়ে থাকিস। তোকে আর লাগবে না। তোর থেকে তো আমার পেছনে ছেলেপুলে গুলাই ভালো। যেমন বলবো ঠিক তেমন করবে। এতদিন যেটা দেখিসনি সেটাই দেখবি এবার থেকে, বুঝলি? আরিয়ার শরীরে কম্পন ধীর হয়ে যাচ্ছে, শরীর হারিয়ে যাচ্ছে। এই বুঝি তাকে জীবনটা দিতে হবে এখানে। এত দেরি করছিস কেন? এখনো দম বন্ধ হয় না কেন তোর? বলেই আফরান আরিয়ার গলা থেকে হাত সরিয়ে আরিয়ার এক হাত ধরে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়। আরিয়া জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, বুকের ওপর হাত রেখে মৃদু শব্দে কাশি সংযত করছে। আরফান চৌধুরীও নাকি এইটুকু একটা মেয়েকে মারতে পারছে না, নিজের ওপরই ঘৃণা হচ্ছে। বলে হাতের বন্দুকটা জোরে আওয়াজ করে ফ্লোরে ফেলে
সাথে সাথে এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই বাড়িতে যেন তোকে আর না দেখি, কখনো চোখের সামনে আসবি না আমার, মনে থাকে যেন। এটা বুঝে গেছি যে যতই তোকে আগলে রাখবো ততই তুই বিগড়ে যাবি। তোর চ্যাপ্টারে আন্ডারস্ট্যান্ডিং নামে কোনো ওয়ার্ড নেই, আর আমার কাছেও ক্ষমা নামক কোনো ওয়ার্ড নেই, মনে রাখিস। বলেই আফরান রুম থেকে বের হয়ে যায়। আরিয়া বালিশে মুখ গুজে কাঁদছে, খুব অসহায় লাগছে নিজেকে। কেন আমার সাথেই এমন হয়? আমি কি করেছি? এমন আচরণ কেন করলেন ভাইয়া? যেটা সত্যি সেটাই তো বললাম। উনি কি করে পারলেন ওই মেয়েটার হাতে রিং পরাতে? পার্টিতে তো অপমান করে বলেছিল। উনি কেন? আমার মতো মেয়েকে নাকি কেউ বিয়ে করবে না। কেউ ভালোবেসে থাকলে এমন বলতে পারে নাকি? আর এখন তো প্রায় মেরেই ফেলেছিল। থাকবো না আমি এই বাড়িতে। পরীক্ষা লাগবে না আমার, কালকেই চলে যাব। এসব বলে বলে আরিয়া ডুকরে কাঁদতে লাগলো। ঠোঁটের রক্তে সাদা বালিশ লাল হয়। চোখ পড়তেই ঠোঁটে হাত লাগায়, এখনো হালকা রক্ত টিপ টিপ পড়ছে। ঠোঁট ফুলে গেছে অনেকটা। কি এমন বলেছিলাম? উনি কেন এমন একজন সাদামাটা মানুষকে মারবেন? এইটুকুই তো বোঝাতে চেয়েছিলাম। যদি এতই জেলাস হন আপনি এইটুকু নর্মাল কথায়, তবে নিজের যখন মেয়েটার হাত থেকে রিং পড়েছিলেন আমার কেমন লেগেছিল ভেবেছেন একবার ভাইয়া? শুধু নিজেরটাই বোঝেন আপনি ভাইয়া। বলে হেঁচকি তুলে কাঁদতে লাগলো। প্রায় অনেকক্ষণ কাঁদার পর যখন মনটা হালকা হলো, চোখ মেলতে কষ্ট হচ্ছে। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে বসে আছে। দাঁড়ানোর শক্তিটাও যেন শরীরে নেই মনে হচ্ছে। তবুও ধীর পায়ে গিয়ে দরজাটা আটকে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে নিল। পানির জন্য হাত বাড়াতেই দেখলো জগ খালি। বিরক্তি নিয়ে উঠে দাঁড়াতে গেলেই চোখে পড়লো গ্লাসে পানি রাখা। আরিয়া কপাল কুঁচকে একটু তাকায়। সে তো কখনো আগে থেকে পানি রাখে না। আচ্ছা কখন রাখলাম এটা? বিরক্ত লাগছে ভাবছে, তাই আর কিছু না ভেবে পানিটা খেয়ে নেয়। দরজার শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায় আরিয়ার। চোখ খুলতে কষ্ট হলেও একবার কষ্ট করে তাকায় দরজার দিকে। সামিরা। উত্তর আসলো না ওপাশ থেকে। আরিয়া ঘড়ির দিকে একবার তাকায়। ও গড, 12টার উপর বেজে গেছে। এতক্ষণ কিভাবে ঘুমালাম আমি? ভেবেই হকচকিয়ে উঠে বসে। ও আজ তো কলেজে বিশেষ ক্লাস ছিল, মিস হয়ে গেল তো। কিন্তু সামিরা কেন ডাকলো না আমায়? ও নিশ্চয়ই চলে গেছে একা। ভেবেই হালকা আওয়াজ করে নিজের চুল দুহাতে খিচে ধরে আমিরা। হঠাৎ রাতের কথা মনে পড়ে। চোখে মুখে ভয়ের ছাপ। চারদিকটা একবার দেখে নিয়ে ঢোক গেলে। হ্যাঁ, আর তো সে কলেজ যাবে না, বাড়িতে চলে যাবে। এখানে থাকলে দিনের পর দিন এমন অপমান অবহেলা নিয়েই থাকতে হবে। সেদিন যদি মা বাবার সাথে চলে যেতাম সেটাই ভালো ছিল। ফ্রেশ হওয়ার জন্য গিয়ে একেবারে গোসল করে বের হয় আরিয়া। আয়নার সামনে গিয়ে ভাবতে লাগলো পুরনো অস্তিত্বের কিছু স্মৃতি মাখা মুহূর্ত আফরানের সাথে। হঠাৎ খেয়াল করে ঠোঁটের দিকে। একরকম অবাক হয় আরিয়া। রাতে তো ব্যথায় মরে যাচ্ছিলাম, এতখানি কাটা জায়গা, অথচ এতক্ষণ গোসল দিলাম, একটুও কষ্ট হয়নি, ব্যথা লাগেনি। তারপর ঠোঁটের উপর হাত ছোঁয়ায় কাটা জায়গায় একটু জোরে চাপ দিয়ে দেখলো সত্যিই তো ব্যথা নেই। একটা জায়গার ব্যথাও একদিনে সেরে যায়, তাও বিনা চিকিৎসায়। এটা প্রথম দেখলাম। আরিয়ার ঠোঁটে হালকা হাসি জমে। ম্যাজিক মনে হচ্ছে সবটা। পর মুহূর্তে আবার আফরানের কথা মনে পড়তেই শরীরে কাটা দিল। আচ্ছা উনি পরে আসেনি তো আবার আমার রুমে? কিন্তু উনি কেন আসবেন? আসলেই তো উনি কেন আসবেন? উনি তো আর আমার কথা নিয়েই বসে থাকেন না। তাছাড়া আগে একটু হলেও কেয়ার করতো, সেটা মিথ্যা নয়। কিন্তু এখন যে করবে না সেটাও মিথ্যা নয়। ওনার ভাবনায় এখন অন্য কেউ। যাই হোক, আমার ভেবে কাজ নেই, আমি জিনিসপত্র গুছিয়ে নিই। এখন তো চাচাও থাকবে না বাড়িতে। সামিরা নিশ্চয়ই কলেজ। বাড়ি এখন ফাঁকা, এটাই সুযোগ ভেবেই আরিয়া কয়েক সেট জামা গোছাতে গিয়ে আবার থমকে যায়। এগুলো কেন নেবে ও? বাড়িতে গিয়ে কিনে নেবে। এগুলো তো সব চাচা কিনে দিয়েছে। এই বাড়ির বিন্দু পরিমাণ জিনিসও নিতে চাই না আমি। ভেবেই জামাগুলো আবারও কাবার্ডে রাখতে লাগলো। এই মুহূর্তে আফরানের পায়ের কাছে মাথা নত করে বসে আছে 3টে লোক। আফরান একটা উঁচু টেবিলের ওপর বসে আছে। বড় একটা বাংলো, অথচ আচ্ছা অন্ধকার বাড়িটা। ভেতর থেকে তেমন কিছু নেই। কয়েকটা ধারালো ছুরি, বড় বড় পিস্তল সহ স্টিলের, লোহার কাঠি। আফরানের হাতে একটা ছুরি। আমাদেরকে যেতে দিন, আমাদের ভুল হয়ে গেছে স্যার। কাঁদতে কাঁদতে ঘাম জড়িত শরীরটা এলিয়ে দিয়ে ফ্লোরে
ফেলে বলতে লাগলো ছেলেগুলো। আফরান তানভীরকে চোখে কিছু ইশারা করে। তানভীর আরো কজন ছেলেপুলেদের ইশারা করলে ওই 3টা লোককে ধরে দাঁড় করিয়ে মাথায় বন্দুক ধরে রাখে। স্যার প্লিজ, আমরা ভুল করে ফেলেছি, আরও হবে না, এবার মতো মাফ করে দিন। আরফান চৌধুরীর ডিকশনারিতে ফুল আর মাফ এই 2টা শব্দ মিসিং জানিস? কাল থেকে তোদের পুষে রেখে ভালো করে জিজ্ঞেস করে যাচ্ছে, ভালোভাবে বললি কই? আমাকেই আসতে হলো। আমার আবার এমন ছোটখাটো গুন্ডাদের কাছে আসতে ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কি করার, আসতেই হলো। যেগুলোকে টাকা দিয়ে পুষি ওই সবগুলো এক একটা গর্ধব, যে এখনো তোদের মুখ থেকে একটা শব্দ বের করতে পারলো না। স্যার, আমরা যদি বলে দিই তাহলে এমনিতেও আমরা মরব। আমাদের যেতে দিন, কথা দিচ্ছি, আর দ্বিতীয়বার এমন ভুল হবে না। আফরান বাঁকা হেসে টুলের ওপর থেকে লাফিয়ে নেমে বলল, যেহেতু বলে বলে দিলেই মরে যাবি, তার মানে বলবি না। তার মানে তোদের কাছে এখন 2টা অপশন, বললেও মরবি, না বললেও মরবি। এখন ডিসাইড কর, বলে মরবি নাকি না বলে মরবি, সেটা তোদের একান্ত ব্যাপার। বলে আফরান হাতের ছুরিটা ছুঁড়ে মারল তানভীরের দিকে। তানভীর পরক্ষণে সেটা ক্যাচ করে নেয়। আফরান বাঁকা হেসে যেতে যেতে পেছন থেকে ব্যাম হাতের উল্টো পিঠে 2 আঙুল ইশারা করে। মিনিটের মাথায় চিৎকারের আওয়াজ ভেসে আসে। সময়টা সন্ধে বিকেল মনে হলো। সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। এই দৃশ্যটা গ্রাম অঞ্চলে বেশি লোভনীয় হয়। মনে হয় ওই গোলাকার তেজহীন সূর্যটাকে হাতে নিয়ে পিষে ফেলে। কতটা দৃষ্টি আকর্ষণকারী এটা। আরিয়া দেশে ফিরেছে। সেই সকালে গাড়িতে উঠেছে, এখন এসে নেমেছে। রাস্তায় এত জ্যাম ছিল যে এতটা সময় লাগলো, নয়তো 4-5 ঘন্টায় পৌঁছে যেত। হলুদ ফুলের শস্য ক্ষেতটা দেখেই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আরিয়া। আসার সময় মনটা বারবার চাইছিল থেকে যেতে, কিন্তু ওখানে থামলে দম আটকে মারা যেত আরিয়া। এটাই আরিয়ার ধারণা। তাই তো চলে এসেছে প্রিয় মানুষদের ছেড়ে। যদিও আরিয়া যাকে প্রিয় মনে করে তার কাছে সে একদমই তুচ্ছ বস্তু ছাড়া আর কিছুই নয়। আসার সময় ফোনটাও নিয়ে আসেনি, ওই বাড়ির অনুপরিমাণ জিনিসও নিয়ে আসেনি আরও। তবে আসার আগে বার কয়েক বাবার ফোনে ফোন দিয়েছিল, কিন্তু কল বারবার ওয়েটিং দেখাচ্ছিল, তাই আর অপেক্ষা না করে চলে এসেছে। কত দীর্ঘ সময় পর এই গ্রামটাকে দেখছে আরিয়া। গ্রামে ফিরলে মনটাও যে এখনো ওই শহরের মানুষগুলোর কথাই মনে করিয়ে দিচ্ছে। নিজের বাড়ির সামনে এসে দীর্ঘশ্বাস ছাড়ে। আসার পরে অনেকেই দেখেছে, কিন্তু তেমন চিনতে পারেনি। কিভাবে চিনবে? সে কত বছর হয়ে গেছে খলিল সাহেবের মেয়েকে দেখেছে। আরিয়াও আকবরিয়া কাউকে ভালো মন্দ জিজ্ঞেস করেনি, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করেনি। তাই ছোটখাটো একটা বাড়ি, এমনটা নয় যে একদম ছোট, আসলে শহরের বাড়ি থেকে একটু ছোট, আর ওরকম রাজকীয় স্টাইলের নয়। কিন্তু গ্রাম দিয়ে খলিল সাহেবের বাড়িটি বেশ উন্নত। গেট খোলাই আছে, কিন্তু বাইরে ছায়া বা মা বাবা কাউকেই চোখে পড়ছে না। হয়তো ভেতরেই সবাই। ভেবে মুখে একটু হাসি ফুটিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢোকে। সামনের রুমে গিয়ে এক প্রকার ভয়ে চোখ দুটো কাঁপতে থাকে। শরীরের কম্পন বেগতিক হয়ে ওঠে। বিছানার পায়ের উপর পা তুলে মুখে জ্বলন্ত সিগারেট টেনে ধোঁয়া উড়িয়ে যাচ্ছে আফরান। কপালে হাতে হালকা রক্তের আভা লেগে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। পরনে শুধু একটা ব্ল্যাক শার্ট পরা, হাতা ফোল্ড করে ওপরে ওঠানো, ততটুকু পর্যন্ত কালো লোমশগুলো দৃশ্যমান। আরিয়া কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এখানে কখন আসলেন? আফরান যেন কিছু শুনছেই না। আরিয়া 2 কদম সামনে গিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? আফরানের কোনো হেলদোল দেখা গেল না। আরে এবার এই রুম ছেড়ে অন্য রুমে গিয়ে মা বলে ডাকতে লাগলো, কিন্তু কারো কোনো আওয়াজ নেই। আরিয়ার আশঙ্কা হয় কিছু করে দেয়নি তো ওই লোকটা আবার। হন্তদন্ত হয়ে সারা বাড়ি খুঁজেও মা বাবা বোন কারো হদিস মিলল না আরিয়ার। প্রচন্ড জেদ মনে এককে দ্রুত পায়ে আফরানের কাছে গিয়ে বলতে লাগলো, কি করেছেন আমার মা বাবার সাথে, সত্যি করে বলুন তো। আফরান এখনো আগের মতো। আরিয়া এবার আফরানের কাছে গিয়ে কলার চেপে ধরে বলল, আমাকেও আপনার ওই কালো জগতে আনতে বাধ্য করবেন না মিস্টার আফরান চৌধুরী। ভালোই ভালোই বলছি, আমার মা বাবা কোথায় বলে দিন। আফরান চোখ বন্ধ রেখেই হাতের সিগারেটটা আরিয়ার দিকে এগিয়ে দিয়ে বাঁকা হাসে। সীমায় থাকুন, নয়তো কি করতে পারি
আমি আজ। আফরান এবার চোখ খুলে আরিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে কলার থেকে আরিয়ার একটা হাত ধরে জ্বলন্ত সিগারেটটা ঠিক শিরা বরাবর। আরিয়ার অন্য হাত সাথে সাথে আফরানের কলার থেকে সরে যায়। আহ, কি করছেন ভাইয়া? সরান এটা, হাত পুড়ে যাচ্ছে তো। আরিয়ার কাতর কণ্ঠে আফরানের বুক বিন্দু পরিমাণ বলল না। আরিয়া চোখ বন্ধ করে আছে, চোখের জল ফেলতে ফেলতে বলতে লাগলো, ভাইয়া প্লিজ ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে তো। আফরান এবার সিগারেটটা ছুঁড়ে ফেলে নিচে আরিয়ার হাতটা এক প্রকার ধাক্কা মেরে ছেড়ে দেয়। আরিয়া টাল সামলাতে না পারে ফ্লোরে ছিটকে পড়ে। আফরানের চেহারায় কোনো আফসোসের ছাপ দেখা গেল না। আরিয়ার কপালে হালকা কেটে রক্ত বের হয়ে গেল। মৃদু শব্দে কান্না করতে করতে হাতের দিকটা তাকালো, ছিলে গেছে। জায়গাটা সত্যিই পুড়ে নীলচে হয়ে গেছে, তবে বেশি ক্ষতি হয়নি। আপনি বড্ড পাষাণ ভাইয়া, এক সময় তো এত কেয়ার করতেন, আজ কোথায় গেল সেই মন মানসিকতা? আপনার চোখে এত ঘৃণা কেন আমায় নিয়ে ভাইয়া? বলুন না, আমারও তো জানতে ইচ্ছে হয় আমাকে আঘাত করার কারণগুলো। ওই মেয়েটা আপনার চোখে এতটাই ভালো লেগে গিয়েছে যে এখন এমন করছেন আমার সাথে, এমনকি আমার মা বাবার সাথেও কি করে ফেলেছেন? এতটা নির্দয় কেন হলেন? আফরানের রাগ নিয়ন্ত্রণ হওয়ার বদলে মনে হচ্ছে আরো দীর্ঘ হচ্ছে। শোয়া থেকে উঠে নিচে নেমে প্যান্টের বেল্ট খুলতে খুলতে বলল, উত্তর চাই তোর না? আর বল কি জানতে চাস ফার্স্ট? আরিয়ার চোখে অসহায়ত্বের ছাপ। চোখ ভর্তি পানি নিয়ে আফরানের চোখের দিকে তাকিয়ে মিনতির সুরে বলল, প্লিজ আর মারবেন না, আপনার কাছে আর কিছু জানতে চাইবো না, প্লিজ ভাইয়া। আফরানের ভেতরটা যেন আটকে উঠল। এই চাহনি, এই মিনতি, বাঁচার জন্য একটু নিবেদন। চোখ ভর্তি বিশাল অভিযোগের ছাপ ছোপ ছোপ করছে। এই বিশালতা কাটিয়ে কিভাবে হাত তুলবে তার সকল ব্যস্ততা ও ক্লান্ততার মাঝে শান্তিপ্রিয়তার গায়ে? আরিয়া আফরানের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। আফরান হাতের বেলটা ছুটে ফেলে সামনের দিকে। বেলটা দেয়ালের উপর পড়ে আওয়াজ হয়। আরিয়া ভয়ে চোখ বন্ধ করে বলতে লাগলো, প্লিজ এমন করবেন না আমার সাথে, যেমন চাইবেন সব শুনবো ভাইয়া। আকস্মিক আরিয়া কারো স্পর্শ অনুভব করে চোখ মেলে তাকায়। আরিয়া আফরানের কোলে এই মুহূর্তে। আরিয়ার কান্নার বেগ আরো বেড়ে গেল। হিচকি তুলে বলল, আমাকে এমন করে তুলে ফেলে দেবেন তাই না? বললাম তো শুনবো সব কথা, বিশ্বাস করুন আমায়। একদম চুপ। আর একটা কথাও বললে এমন ভাবে পিছিয়ে ফেলবো যে চিহ্নটুকুও থাকবে না। কার অনুমতি নিয়ে একা একা বের হয়েছিস? কালকেও চলে গেলি, কিছু বললাম না বিধায় আজকে একদম চড়ে বসেছিস। তোকে কিভাবে সোজা করতে হবে জানা হয়ে গেছে। আরিয়া আফরানের এমন কড়া গলার কথার উপর কথা বাড়াতে পারল না। কিছু বললেই তো। আফরান আরিয়াকে নিয়ে খাটের উপর বসিয়ে চারদিকে একবার তাকায়, তারপর বিরক্ততা নিয়ে জায়গা ছেড়ে অন্য রুমে যায়। মিনিটের মাথায় আবার ফিরে আসে সেই বিরক্তিকর ফেস নিয়ে। এসেই আরেক ঝটকা খায়। এই মেয়ে তাকে কোনোদিনও শান্তি দেবে না। রাগটা মাথায় ভর করে। উচিত ছিল ওটাকে তখন মারতে মারতে অজ্ঞান করিয়ে গতকালকের মতো পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে ফেলে রাখা। তারপর আর পালানোর সুযোগ পেত না। দুহাতের মুঠি বদ্ধ করে রুম ছেড়ে বাইরে তাকায়। আরিয়া মাত্রই আফরানের হাত থেকে পালানোর জন্য বের হয়েছিল, কিন্তু আফরানকে আবার চোখে পড়তেই ভয়ে জড়সড় হয়ে আসে। বাহির থেকে বলতে লাগলো, আমাকে যেতে দিন, নয়তো ভালো হবে না কিন্তু মিস্টার আফরান। আফরান বাঁকা হেসে বলল, আবারও ভুল? ভেরি গুড, লাইসেন্স পেয়ে গেলাম তখন এর মারটা উসুল করার। কি করবেন আপনি? মারতে মারতে আর কত মারবেন? কতবার তো মারতে চেয়েছেন, কেন মারেননি? সুযোগ তো ছিল তাই না? এই মেয়ে কখনো বুঝবে না এটা রন্ধ্রে রন্ধ্রে বোকামি মিশে আছে। ভেতরে আসবি নাকি ঝামেলা চাস? কোনোটাই চাই না, আমাকে যেতে দিন, নয়তো আপনি চলে যান। দেখুন এটা কিন্তু আপনার শহর এলাকা নয়, বাড়াবাড়ি বন্ধ করুন আর চলে যান। দেখ আরও রাত হয়ে গিয়েছে, ভেতরে আয়। যদি কিছু হয়ে যায় তখন কিন্তু কি হতে পারে তোর নিশ্চয়ই ধারণা আছে। আফরান ভয়ে চারদিকটা একবার তাকায়। খেয়াল এই ছিল না এতক্ষণ অন্ধকার কখন হয়ে গেল। শুধু এই সাইকো লোকটার থেকে পালানোর আপ্রাণ চেষ্টা ছিল। আপনি চলে যান আমাদের বাড়ি থেকে,
আমার মা বাবাকে আমি নিজেই খুঁজে নেব। দ্বিতীয়বারের মতো রাগানোর মতো উদ্ভট কাজ করিস না। ভালো করে বলছি, চলে আয়, নয়তো কি করে বসবো আরও তোর ধারণা নেই। চুপচাপ আয়। আপনি চলে গেলে তবেই ফিরবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একা যেন এখান থেকে বের হতে না দেখি। আরিয়া মনে মনে হঠাৎ ওনার কি হলো, এমন ভাবে মেনে নিলেন কিভাবে এত সহজে? অন্য কোনো উদ্দেশ্য নেই তো? সত্যি করে বলুন, কি মতলব এঁকেছেন ভেতরে? উদ্দেশ্য কি আপনার? আফরান হালকা পায়ে ধীর পায়ে আস্তে আস্তে বলল, তোর কেন মনে হচ্ছে আমার অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনি তো এত সহজে মানার লোক না, আজ কেন? এতই বুঝিস আমায়? অবশ্যই বুঝি। আপনি কি প্রকৃতির মানুষ সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। তাই? তা ভুল বুঝিস কেন তাহলে? উল্টাপাল্টা কেন করিস? আরিয়া কি যেন ভেবে বলল, আমি কাউকে ভুল বুঝি না, যা বুঝি সেটাই ঠিক। আর আপনার কোনটা ভুল বুঝেছি? হ্যাঁ বলুন। ওই মেয়েটার সাথে এঙ্গেজড হয়েছে এটা ভুল, নাকি ওই মেয়েটাকে নিয়ে রুমে ঢুকে গিয়েছিলেন সেটা ভুল? আমাকে জিজ্ঞেস করেছিস সেসব কিছু বোঝার আগে? নিজে নিজে ভেবে নিয়ে। আরে আপনি কাছে আসছেন কেন? ওখানেই দাঁড়িয়ে থাকুন। বলে আরিয়া দু কদম পিছিয়ে যায়। আফরান চট করে এসে আরিয়াকে কোলে তুলে নেয়। ছাড়ুন বলছি, আপনি চিট করেছেন। কথা বলতে বলতে এখানে এসেছেন, এই ছিল আপনার মনে? আফরান কিছু না বলে আরিয়াকে নিয়ে ভেতরে গিয়ে খাটে বসিয়ে দরজা আটকে দেয়। দরজা আটকালেন কেন? কি করবেন আপনি? দেখুন, আমাকে আপনি মারতে পারবেন না জানি আমি, শুধু শুধু ভয় দেখে লাভ নেই। বলে আরিয়া খাট থেকে নেমে যায়। এতটা বুঝে গেছিস মারতে পারবো না, কিন্তু কেন মারতে পারি না সেটা ভেবে দেখেছিস কখনো? আরিয়া কি যেন ভাবতে লাগলো। আফরান আরিয়ার কাছে এসে পুড়ে যাওয়া হাতটা ধরতেই আরিয়া ও শব্দ উচ্চারণ করে হাত সরিয়ে নিয়ে বলল, আবার ব্যথা দেবেন? দেখুন, দূরে থাকুন। আজকে আর একটু মারলে আমি কিন্তু চিৎকার করব। এটা গ্রাম এলাকা, আওয়াজ পেলেই সবাই ছুটে আসবে, বুঝলেন? আফরান কপাল কুঁচকে আরিয়ার দিকে তাকিয়ে আকস্মিক গলায় ঝুলানো ওড়নাটা হাতে নিয়ে নেয়। আরিয়ার হঠাৎ বিষয়টা বোধগম্য হতেই বুকের উপর দু হাত ক্রস করে নিয়ে বলে, ভাইয়া কি করছেন? হ্যাঁ আপনি আপনি দেখুন, উল্টাপাল্টা কিছু করবেন না বলে দিলাম। আমার সতীত্ব নিয়ে আপনি। তোর সতীত্বও আছে? ভুলে যাস না, আরফান চৌধুরীর কাছে আগেই নিজেকে বিরিয়ে দিতে চেয়েছিস ইচ্ছে করে। আরিয়া কি বলবে বুঝতে পারে না। সেদিন তো আরিয়া ভেবেছিল ভাইয়া নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু এটা যে ভুল ধারণা ছিল তার। কিন্তু এখন তো প্রমাণ অন্যজনের হবু হাজবেন্ড। এটা যেন কিভাবে? বল, আরো কিছু বলার আছে? দেখুন মিস্টার, সেদিনের বিষয়টা আলাদা, আজকেটা আলাদা। আপনার এখন বিয়ে হতে। এতটুকু বলতে ওড়নাটা আরিয়ার মুখের ওপর ধরে পেছনে নিয়ে বেঁধে দেয়। খুব লেগেছে তাই না? তোমাদের বাসায় ওষুধ কোথায় রাখা বলতে পারবে? আমি পাইনি। আরিয়া বারবার বাঁধন খুলে দেওয়ার জন্য বারবার ইশারা করছে। আফরান এবার ওড়নাটা মুখের ওপর থেকে সরিয়ে বলল, বেশি কথা বলবে না বলে দিচ্ছি, নয়তো হাত পা বেঁধে দিব নেক্সট। আরিয়া স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি কি সত্যি পাগল ভাইয়া? এমন করছেন কেন? একটু আগেই তো মারতে চেয়েছেন। চুপ থাকো আর বলো ওষুধ কোথায়। কেন চুপ থাকবো? আপনি এমন করছেন কেন? কি করেছি আমি? আফরান রাগ কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে বলল, দেখো আবারও বলছি, প্রশ্ন করো না, তোমার উত্তর নিজে থেকেই পাবে পরে। আমি এখন জানতে চাই মা বাবাকে কোথায় রেখেছেন আর এখানে কেন এসেছেন? আপনি তো বলেছিলেন যেন আপনার সামনে না আসি। তাহলে? আফরানের ধৈর্য ভাঙে এই মেয়ের সাথে ভালো ব্যবহার করা মানে এটা কথার বাইরে যাবেই। ঠাস করে গালে একটা চর বসিয়ে দিল। তারপর বল, আর কি কি জানতে চাস বল। আরিয়া গালে হাত রেখে ঠোঁট উল্টে আফরানের দিকে তাকিয়ে রইল। দেখ, এমন ভাবে আবার তাকাচ্ছিস কেন? কথা বলে শুনতে পারিস না? মারতে হবে কেন তোকে? বুঝিস না কি বলি? আরিয়া এবার ভ্যা ভ্যা করে কেঁদেই দিল।
এই চুপ করবি নাকি আবারও? আরিয়া আফরানকে অবাক করে দিয়ে আফরানের বুকে মাথা ফেলে কাঁদতে লাগলো। আফরান একটু হতভম্ব হয়। কিছু মুহূর্ত এভাবে অতিবাহিত হয়। আফরানের ভাবনা থেকে স্তম্ভিত ফিরলে এক হাতে আরিয়াকে জড়িয়ে অন্য হাতে আরিয়ার মাথায় রাখে। খুব বেশি বকেছি? আরিয়ার মুখে কোনো কথা নেই, এক পানে কেঁদেই চলেছে, আফরানকে কিচে ধরে। খুব ব্যথা দিয়েছি, হাতে অনেক ব্যথা হচ্ছে, ডক্টরের কাছে যাব, চলো। বলে আরিয়াকে উঠাতে নিলে আরিয়া না উঠে আরো শক্ত করে ধরে আফরানের বুকে মুখ গুজে বলল, আপনি অনেক খারাপ ভাইয়া, খুব কষ্ট দেন আমাকে। এত কেয়ার করে লাভ কি যদি ক্ষতটা নিজেই করেন? তোমাকে অন্য কেউ ছুবে কেন বলো? আমার উপর রাগ করেছো বুঝলাম, তাই বলে অন্য পুরুষের ছোঁয়া কেন লাগবে তোমার শরীরে? এজন্য এমন করবেন? আপনাকে তো ওই মেয়েটা ছুঁয়েছিল রিং পরানোর সময়। আমি এমন করেছি আপনার সাথে? জেলাস? আরিয়ার কান্না হালকা হয়, বলল, এই তো বললে স্নেহা ছুঁয়েছে তাই তোমাকে অন্যজন ছুবে, এটাই তো, তাই না? আরিয়া বুক থেকে মাথা উঠিয়ে চোখ মুছতে মুছতে বলল, জানি না, কিন্তু আপনাকে ওই মেয়েটা কেন ছবে? আফরান স্মিত হেসে আরিয়াকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বালিশের পাশে থেকে একটা সিগারেট হাতে নিয়ে আগুন ধরালো। এটা ফেলে দিন বলছি, আমার এসব পছন্দ না। আর আপনি এগুলো কেন খান? হ্যাঁ, কতবার বলেছি এসব ভালো লাগে না আমার। আফরান আবারও মৃদু হেসে আরিয়ার সামনে এসে সিগারেটটা আরিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, যেখানে যেখানে দেখেছো আমায় ছুঁয়েছে সেই স্থানগুলোতে এটা দিয়ে পুড়িয়ে দাও। কি হলো, নাও। এটা ফেলে দিন, লাগবে না আমার। আপনার মতো এত পাষাণ হতে পারবো না আমি। আফরান আবারও হেসে সিগারেটটা নিজেই আঙুলের যে জায়গায় রিং পরিয়েছিল সে জায়গায় জ্বলন্ত সিগারেটটা ধরে।